আজকে আমরা ফার্স্ট যে সেকেন্ড টাইমের ব্যাচ আছে সেই ব্যাচে তোমাদের আজকের যে ক্লাসটা নিব সেটা হলো বিটফের ক্লাস। ঠিক আছে। এবং পূজার আগে আরেকটা ক্লাস আছে আমাদের, সেটা হলো কনিক্সের ক্লাস। তো কনিক্সের ক্লাস নেওয়া মানে কথা আছে 26 তারিখ। তো সেই ক্লাসটা আমি 2 দিন সামনে নিয়ে আমি 24 তারিখ নিয়ে নিব। দেন আমি পুজোর ছুটিতে বাড়িতে চলে যাব। আর তোমাদের অলরেডি কিন্তু আমি ইয়ের রুটিনটা দিয়ে দিচ্ছি, পরীক্ষার রুটিন, একটু পূজা পরবর্তী পরীক্ষার রুটিন বা অল পরীক্ষার রুটিন। এবং আমি ধরে নিছি তোমাদের যে ফার্স্টের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা জানুয়ারির মাঝামাঝি হবে। তোমাদের এখানে দেবা দেন কথা ছিল যে অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়ার জন্য, বাট সেটা আমি না নিয়ে আমি কিন্তু 2টা বা 3টা অধ্যায় মেশআপ করে নিচ্ছি। কারণ একটা অধ্যায় থেকে প্রশ্ন বানাইলে আমার কাছে মনে হয় যে স্ট্যান্ডার্ড প্রশ্ন বিল্ড আপ করা বা তৈরি করা যাবে না, এই জন্য 2টা বা 3টা অধ্যায় করে নিচ্ছি। এবং প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু তোমার 3 দিন 4 দিন করে গ্যাপ আছে, সো তুমি একটা অধ্যায় প্রপার এনালাইসিস করে তুমি প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দিতে পারবা। আর প্রত্যেকটা পরীক্ষা 30 থেকে 50 মার্কসের হবে, 30 থেকে 50 মার্কসের হবে। আসলে একটা অধ্যায় দেখে এর বেশি মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন বিল্ড আপ করা পসিবল না। হ্যাঁ, প্রশ্ন তৈরি করা যায়, বাট স্ট্যান্ডার্ড প্রশ্ন এবং প্রশ্ন তৈরি করা দুইটার মধ্যে তফাৎ আছে। So, আমি চেষ্টা করবো যে প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি দাও। যেহেতু তোমরা এজ মানে সেকেন্ড টাইমার, তাইলে গতানুগতিক প্রশ্ন দিয়ে তো লাভ নেই, ঠিক আছে না। তোমাদের জন্য খাস যেগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন, যেগুলো তোমরা ভুল করতে পারো সেই প্রশ্নগুলো দেওয়া, এবং টাইপ ওয়াইজ প্রশ্নগুলো দেওয়া। আশা করি বুঝতে পারছো যে পরীক্ষার যে বিষয়টা। আর যে রুটিনটা দিচ্ছি এরপর পরবর্তীতে মানে এই পরীক্ষাগুলো কমপ্লিট হইলে আমি তো ধরে নিছি একটা মানে ইনিশিয়াল একটা ডেট ধরে নিছি সাস্টের। যদি সাস্টের ডেট সামনে আগায় বা পিছনে যায়, একটা তো সার্কুলার দিবে মিনিমাম 1.5-2 মাস হাতে রেখে। সো ওই সার্কুলার ওয়াইজ রুটিনটার আপডেট হবে। এবং যে সাবজেক্ট ফাইনাল আছে বা ইয়ে ফাইনাল আছে, এগুলো শেষে কিন্তু আমি সাব মানে স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলো নিব। ঠিক আছে। তো পরীক্ষা নিয়ে বা ক্লাস নিয়ে আই থিঙ্ক তোমাদের আর কনফিউশন থাকার দরকার নাই। তোমরা অনেকেই লাইভ ক্লাস করো না, তবুও কিন্তু আমি চেষ্টা করি, 2-1 দিন রুটিনে হেরফের হয়েছে, বাট আমি চেষ্টা করি যে আমি আমার রুটিন মাফিক চলা। ঠিক আছে। এখন তোমরা যদি সেগুলা লাইভ করে দেখে তোমরা চেষ্টা করো বা ওভারকাম করো, ইটস ফাইন। এটাই আমার সার্থকতা আমি মনে করবো আর কি। ওকে। তো আর যেহেতু সেকেন্ড টাইম তোমাদের এই বুঝশক্তি আছে, তোমরা পড়াশোনা করবা এই দৃঢ় বিশ্বাস, লাইভ ক্লাস করবা আর না করো পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখো বা তুমি স্লাইড দেখো, প্রবলেম হলে সেগুলো জানাও। বা এটাই আমার প্রত্যাশা। এবং এটাই মানে তোমাদের কাছে কাম্য, যেহেতু ইউ আর সেকেন্ড টাইম। ওকে। তো একটু পড়াশোনা করলে তোমরাও পারবা। আর সার্চটা তোমাদের কাছে এখন দুধবাতি মনে হওয়ার কথা। ওকে। তো চলুন শুরু করি আজকের ক্লাস। তো বৃত্ত তো আগেই বলে দিছি, অ্যানাউন্স করে দিছি। তো প্রথমেই আমি দেখি এইখানে কিন্তু বৃত্তের অনেক টপিকস আছে, সো আমি এখানে কাস্টমাইজ করে যে টপিক গুলো আসতে আসছে বা আসতে পারে এই টপিক গুলো আমি নিয়ে আসছি এখানে। তো স্লাইড খুব আহামরি খুব বড় হবে না এবং ক্লাসটা খুব বেশি লেন্থি হবে। ঠিক আছে, যতগুলো ইফেক্টিভ এইগুলো, আর বাকি বাদ বাকি তোমরা পারো। তো প্রথমেই দেখো এখানে কি বলছে, বৃত্তের সমীকরণ কেন্দ্র এবং ব্যাসার্ধ রিলেটেড। তাহলে আমরা বৃত্তের 2 ধরনের সমীকরণ জানি, একটা জানি মূল সমীকরণ আর একটা জানি কি আমরা সাধারণ সমীকরণ। তো আমি মূল সমীকরণ দেখি। তো মূল সমীকরণ জিনিসটা কিরকম, আমাদের কেন্দ্র ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, ধরো কেন্দ্র তোমার দেওয়া আছে কত, এইচ আর কে, এন্ড ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের কত, আর। ব্যাসার্ধ আর। তাইলে বৃত্তের সমীকরণটা কি হবে, তাইলে বৃত্তের সমীকরণ আমরা জানি কি, x - h² প্লাস y - k² ইজ ইকুয়াল আর। যদি আমাদের কেন্দ্র and ব্যাসার্ধ দেয়া থাকে তাইলে বৃত্তের সমীকরণ এইটা। এখন ধরো কেন্দ্র ব্যাসার্ধ দেয়া নাই, তাহলে বৃত্তের আমরা সাধারণ সমীকরণ ধরতে হবে। তাহলে সাধারণ সমীকরণটা কিরকম, এগুলো আমরা জানি, তবুও আবার রিভাইজ দেওয়া কি। সাধারণ সমীকরণ, সাধারণ সমীকরণ কি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল 0। ওকে। x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল 0। আচ্ছা, এখানে আমাদের বৈশিষ্ট্য কি, প্রথমেই কি x² এন্ড y² এর সহগ এন চিহ্ন একই, চিহ্ন একই, প্রথম বৈশিষ্ট্য। দেন হইল xy যুক্ত পদের সহগ শূন্য। xy যুক্ত পদের সহগ শূন্য কথাটার অর্থ কি, যে এই সমীকরণে কোনো xy যুক্ত পদ থাকবে না। ওকে।
আর তারপরে এই যে সাধারণ সমীকরণ থেকে আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ তাইলে কি হবে? কেন্দ্র, সাধারণ সমীকরণের কেন্দ্রটা কি হবে? -d -x। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি হয়? √g² + x² - এই তো হইলো বৃত্তের বিষয়। তো বৃত্তের সমীকরণ রিলেটেড, ঠিক আছে না? সো এইগুলো আমরা জানি। ওকে, এইগুলো আমরা জানি। এখন দেখি আমরা, এইখানে একটা প্রবলেম দিচ্ছে। প্রবলেমটা খুবই ইজি, এটা ফার্স্ট 15-16-তে আসছে। এটা আমরা সরল রেখা যেহেতু পড়ছি, এই প্রবলেমটা আমরা পারার কথা। বলছে কি, একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বলছে কেন্দ্রের পোলার স্থানাঙ্ক কত। কেন্দ্রের পোলার স্থানাঙ্ক কত, তার মানে কেন্দ্রের, তুমি এই সমীকরণ থেকে কেন্দ্রে তুমি কার্তেশীয় স্থানাঙ্ক ডিরেক্ট বের করতে পারবা। কার্তেশীয় স্থানাঙ্ক বের করার পর তুমি কেন্দ্রের পোলার স্থানাঙ্ক বের করতে পারবে। এখন দেখো, সি দেখে তুমি কনফিউজ করতে পারো, বাট এখানে কনফিউশন হওয়ার কোনো কিছু নেই, বা কনফিউজ থাকারও কোনো কিছুই নেই। খুবই ইজি কাহিনী। দেখো, এখন কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু x² এবং y² সহ 1 1 আছে, তাহলে ডিরেক্ট কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? দেখো, এটাকে আমি লিখতে পারি, দেখো 2 × 5 × x, আর এটাকে লিখতে পারি 2 × 1 × y। তার মানে জি এবং এফ এর মান কত? জির মান হইলো আমাদের 5 এবং এফ এর মান হইলো 1। তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক কত? তাইলে কেন্দ্র, কেন্দ্র হইলো আমাদের -5 -1। শেষ, কেন্দ্রের স্থানাঙ্ক গেল। এখন কথা হইলো, তাইলে আমাদের কেন্দ্র তো আমরা পাইলাম, ঠিক আছে না? এটা কি পাইছে? কার্তেশ্য। এখন আমার দরকার পোলার স্থানাঙ্ক, তাহলে পোলার স্থানাঙ্ক কি থাকে? আমাদের আর থাকে এন থিটা থাকে। আর এর পরিচয় কি? √x² + y²। তাহলে এটাকে x² + y² করলে কত আসবে? √26। √26, বুঝা গেল? √26। আচ্ছা, তাহলে √26 এখানে কোনটা √26? 5² + 1²। তাহলে √26 এর ভ্যালু এখানে কোনটা? না তো কোনটাই মেবি না। 5.09, 5√2। আচ্ছা, তো এইখানে আলটিমেটলি আনসারটা এরর আর কি, 5.09 আসে। তো এটাকে তুমি এইটা ধরতে পারো, খুব কাছাকাছি। এখন কথা হলো, 5 যে আমি ধরবো, বাকি কোনটা? এখন বলো, এই কোনটা কোন চতুর্ভাগে আছে? আমাদের থার্ড কোয়াড্রেন্টে আছে। ক্লিয়ার? এই কোনটা আছে কি আমাদের থার্ড কোয়াড্রেন্টে। তো এই প্রশ্ন অনুযায়ী এটার আনসার হবে না, না। এটার আনসার হবে না। সঠিক উত্তর নাই এইখানে। আশা করি বুঝাইতে পারি। এটার সঠিক উত্তর নাই। ক্লিয়ার? সঠিক উত্তর নাই। কেন্দ্রের পুলের স্থানাঙ্কটা তাইলে আমরা কি করতে পারি নাই? ফাইন্ড আউট করতে পারি নাই। আচ্ছা, মানে এখানে আনসারটা নেই। এখন কথা হইলো, অনেকে এটা প্রশ্ন করো যে এই ধরনের অনেক এমসিকিউতে দেখা যায় যে সঠিক আনসার নেই। ধরেন এইখানে ফুলফিল সবগুলো আনসার দেওয়া আছে, বাট সঠিক আনসার নেই। তাইলে আমরা প্রশ্নের মধ্যে মানে পরীক্ষার হলে আমরা কি আনসার দিই? মানে পরীক্ষার হলে তাইলে আমরা কি করবো? এখন দেখো, পরীক্ষার হলে একটা কথা আছে, তুমি যদি পারো তাইলে সেটার মার্ক কত? 1। আর না পারলে সেটা 0.25, কোনো কোনো ক্ষেত্রে বিশেষ 0.5 নেগেটিভ যায় আর কি। তাহলে -0.25 বা -0.2 ক্রস যায়। তাহলে এইটার তো কোনো সঠিক উত্তর পাচ্ছ না তুমি। তাহলে এটার আনসার কি করবা তুমি? কি ধরো √26 এটাকে 5-এর খুব কাছাকাছি, তাইলে কি তুমি এইটা দাগাবা বা কোনো একটা কি দাগাবা? দাগাইলে কি আমরা মার্কস পাইবো? উত্তর হইলো না স্যার। এইটা একটা কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ এক্সামে এই ধরনের মার্কস কাউন্ট হয় বলে আমার মনে হয় না, যে এই ধরনের মার্ক গুলাকে অ্যাভয়েড করা হয়। তাহলে তুমি কি করবা? তুমি এই প্রশ্নটা স্কিপ করবে। কারণ স্কিপ কি জন্য করবো আমি বলি। ধরো তুমি আন্দাজে দাগাইলা, টাইপিং মিস্টেক বা যাই মিস্টেক হোক, এই জন্য তুমি একটা আন্দাজে দাগাইলা সামথিং, ধরো এইটা দাগাইলা। ওকে, ধরো এইটা দাগাইলা। বা আমারও ধরো এখানে টাইপিং মিস্টেক হয়েছে, হয়তো বা মূল প্রশ্নে সঠিক ছিল, বাট আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছে। আমার মিস্টেক হয়েছে বা তার মিস্টেক আছে, সামথিং যাই হোক। তখন আমি যে কম্পিউটারে যে ওয়েমার শিটটা, কম্পিউটারে যে নির্দেশনা, এখানে তো অবভিয়াসলি একটা আনসার দেয়া আছে, ঠিক আছে? আনসার দেয়া আছে। তখন সামথিং ধরো তুমি দাগাইলা বি, সামথিং একটা কথা বললাম, তুমি দাগাইলা বি। তখন কম্পিউটার মধ্যে সেটা দেওয়া আছে সি। তাহলে তোমার এটা নেগেটিভ আসবে না। এগুলো তো স্যারে হ্যান্ড ক্যালকুলেশন করবে না। তারে কম্পিউটার দিবে, ওএমআর শিট যেহেতু কম্পিউটার দেবে, কম্পিউটার সেটা প্রসেস করে দিবে, শেষ। কারণ যদি কম্পিউটার সেটা সি ইনপুট দেওয়া থাকে, তাহলে তোমার এটা নেগেটিভ পাউন্ড। এজন্যই এই ধরনের প্রশ্নে যদি আনসার, সঠিক আনসার না থাকে, তাহলে এই ধরনের প্রশ্নে স্কিপ করা উচিত। স্কিপ করলে কি হবে? তুমি মার্কস পাও আর না পাও, অ্যাটলিস্ট তুমি নেগেটিভ পাচ্ছ। মার্কস পাওয়ার না পাও, অ্যাটলিস্ট কি পাচ্ছ না? তুমি নেগেটিভ পাচ্ছ না। এবং এইটা বুঝা বা এইটা অ্যাপ্লাই করা এডমিশন টেস্টে খুব বেশি জরুরি। আশা করি যদি তোমরা কেউ সেকেন্ড টাইম দিয়ে থাকো বা ফার্স্ট টাইম যাই হোক না কেন, এই ভিডিওটা যারা দেখছো, ঠিক আছে,
আমি এই ভিডিও স্কিপ করে দিয়ে দিব, মানে ছোট করে কেটে তোমাদের আমার পেজে বা ইয়েতে দিয়ে দিব। তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই জিনিসটা শেয়ার করতে পারো, এটা খুব বেশি জরুরি। যে যদি সঠিক আনসার না থাকে এডমিশন টেস্টে, তাহলে আমরা ওই প্রশ্নটা স্কিপ করবো যদি সেখানে নেগেটিভ মার্কিং থাকে। ক্লিয়ার? আর যদি কোনো নেগেটিভ মার্কিং না থাকতো তাহলে আমরা যে কোনো একটা দাগিয়ে দিয়ে দিতাম, আল্লাহ ভরসা। ওকে, আচ্ছা যাই হোক। এখন চলো আমরা পরবর্তী প্রবলেমে যাই। পরবর্তী প্রবলেম বলছে কি, এগেইন একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখন বলছে কি বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে বৃত্তের যদি ব্যাসার্ধ জানো তাহলে তুমি ক্ষেত্রফল বের করতে পারবে। ক্ষেত্রফল আমরা জানি কি, ব্যাসার্ধ যদি জানি তাহলে পাই আর স্কয়ার। তার মানে এখন আমাদের কাজ কি, আর এর ভ্যালুটা দেখতে হবে। এখন দেখো এখানে দেওয়া আছে কি 4x² প্লাস 4y² মাইনাস 4x মাইনাস 24y প্লাস 17 ইজ ইকুয়াল 0। তো এই সমীকরণটাকে ফার্স্ট অফ অল x² এবং y² মানে আরটা ফাইন্ড আউট করার জন্য আমাকে x² এবং y² এর সব করতে হবে কি 1। তার মানে আগে কি করতে হবে, এই যে টোটাল যে সমীকরণটা আছে এটাকে আমাদের কি করতে হবে, 4 দ্বারা ভাগ করতে হবে। তাইলে এটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে x² প্লাস y² মাইনাস এক্স মাইনাস কত দাঁড়ায়, -6y প্লাস 17/4 ইজ ইকুয়াল 0। তাইলে এখানে আমাদের জি, এখানে জিটা হইলো আমাদের কত -1, আর এফটা হইলো আমাদের -3, আর সিটা হইলো আমাদের 17/4। ওকে, তাহলে এখন ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আর সমান আমরা কি জানি, √জি² প্লাস x² মাইনাস সি। তার মানে আমরা লিখতে পারি √(-1² প্লাস -3² মাইনাস 17/4। তাহলে এটা আমি ক্যালকুলেটর দিব, আনসার চলে আসবে। তাহলে যদি আমি ক্যালকুলেটর দেই তাইলে আনসার আসে আমাদের, এটার আনসার আসে √23/2, দ্যাটস মিন 2.39। এই দেখো এটার আনসার বলি। ঠিক আছে, আচ্ছা এটা আর এর মান, সরি এটা পাইছি কি আর এর মান। তখন আমাদের বাকি কি পাই আর স্কোয়ার না, পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে পাই এর মান স্কোয়ার করলাম, আর পাই এর মান হতো আমাদের 3.1416, তাহলে 18.06। দেখো এইটার আনসার দেবো, কি মুসিবতে বললাম আমরা, এইটার কি দেয়া নাই, আনসার দেয়া নাই। তো আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, আমাদের জির মান আসবে হাফ, সরি জির মান আমি ধরছি কি -1 ধরছি, জির মান আসবে হাফ। তাহলে এখানে হাফ করছি, হাফ করছি, হ্যাঁ হ্যাঁ, জির মান হাফ আসবে। এই জন্যই তো আমি বলি যে আনসার, দুইটার আনসার পরপর বাদ হতে হয় কেমনি। হ্যাঁ, তাহলে এইটা আসবে 15.06, অর্থাৎ এইটার মান আসে 5, √5 আর কি। এই আর এর মান আসে আমাদের, এটা যে হাফ বসে আর এর মান আসে √5। তাহলে এটা যদি করি আমি পাই ইন্টু 5, দ্যাটস 5 হইলো আমাদের কত, 15.708, মানে 15.7। আনসার হলো আমাদের 15.7। আচ্ছা, পরের প্রশ্ন বলছে কি, আচ্ছা কি বলছে, এত বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। এত বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। প্রশ্ন আসছে কত, ভোটেক্স এর প্রশ্নটা আসছে, স্ট্যান্ডার্ড প্রশ্ন। একটা বৃত্তের বহিস্থ কোনো একটা বিন্দু, সামথিং ধরো এই একটা বৃত্ত। ওকে, ধরো এই বিন্দুটা আমাদের 1 1। তাহলে এই বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত লম্ব, তাইলে এইটা তুমি বের করো, এটা বের করো। তাইলে এইটা ধরো সেন্টার, তাহলে তুমি ফার্স্ট অফ অল এই মানে এই বিন্দু থেকে এই কেন্দ্রের দূরত্বটা বের করো। দূরত্বটা বের করে এই যে অতটুকু অংশ, এই যে আমি বোল্ড করে দিচ্ছি, এই অংশটুকু কি আমাদের ব্যাসার্ধ না, এই ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে তুমি ফার্স্ট অফ অল এতটুকু দূরত্ব বের করলা, বের করে এই অংশটুকু বাদ দিয়ে দাও, তাইলেই তুমি কিন্তু বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দুর দূরত্ব পেয়ে যাচ্ছে। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ আগে ফাইন্ড আউট করতে হবে, তারপরে আমাদের আনসারটা করতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে, এই বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কি হবে আমাদের 1 1, মানে -1 -1, কেন্দ্র হবে -1 -1। তাহলে ব্যাসার্ধ কত হবে, √(জি² প্লাস x² মাইনাস সি, সির ভ্যালু তো 0, তার মানে এই ব্যাসার্ধ হবে √2। তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব কত আগে আমরা ফাইন্ড আউট করি, এই দুই বিন্দুর দূরত্ব মানে 1 1 আর 1 -1।
তাহলে এই দুই বিন্দুর দূরত্ব, তাহলে ডি সমান হবে 1 + 1² +1 + 1²। তার মানে দুই বিন্দুর দূরত্বের ফর্মুলা আছে আমি অ্যাপ্লাই করছি। তাহলে এটা হবে 2 মানে 4 + 4, দ্যাটস ওয়াই 8। তার মানে এটাকে লেখা যায় 2√2, 2√2। এখন ব্যাসার্ধ কত আমাদের √2, তাইলে আমি বলছিলাম সম্পূর্ণটা হলো এই যে এইখান থেকে এইখান হইলো আমাদের 2√2, আর এইটা হলো আমাদের কত, শুধু √2, শুধু √2। তাইলে আমি যদি এখন বাদ দিয়ে দেই মানে 2√2 - √2, আমরা আলটিমেটলি আসে আমাদের √2, আনসার হবে আমাদের √2। হোপফুলি এটা আমরা বুঝতে পারছি, কারো বুঝতে কোনো অসুবিধা থাকার কথা না। এরপরে আসি, এরপরে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্ন কি বলছে, কে এর মান কত হইলে প্রদত্ত বৃত্ত সমীকরণটি একটি বৃত্ত হবে। তাহলে বৃত্তের কন্ডিশন কি বলছিলাম, x² এবং y² সহগ হইতে হবে কি আমাদের সেম, এবং xy, এর সহগ হতে হবে 0। তাহলে এই বৃত্তকে আগে তুমি আর ফরমেশন করতে হবে, এই বৃত্তকে আগে আমাদের কি করতে হবে, ফরম্যাটে সাজাতে হবে। তাহলে আগে আমরা এটাকে ফরম্যাটে সাজাই, ফরম্যাটে যদি সাজাই তাহলে এইখানে লিখতে পারি, দেখো x - y + 3² প্লাস, এইটাকে আমি ডিরেক্ট গুণ করে দিই, kxy - kx + 2y - 2 = 0। আচ্ছা, এখন এইটাকে যদি আমি লিখি, এটাকে লিখতে পারি দেখো x - y² + 2, ডিরেক্ট আমি লিখলে এই 6x - y, এইটুকু লাগবেও না আমার, +9 +kx, y - kx + 2y - 2 = 0। তারপরে আমি লিখতে পারি, এটাকে লিখতে পারি x² - 2xy + y², সব টার্ম শেষ, 6x - y +9 + kxy - kx + 2y - 2 = 0। এখন দেখো আমাদের লাগবে কি, কে এক্স ওয়াই লাগছে, তাহলে কে এক্স ওয়াই কে কমন নিয়ে নাও। তাহলে এখানে একটা কে এক্স ওয়াই আছে, এখানে একটা কে এক্স ওয়াই আছে, তাহলে এটাকে লিখতে পারি k - 2xy, এতটুকু লিখলে হবে, আর বাকি টার্মগুলো যা আছে তাই, অর্থাৎ x² + y² + 6 × x - y + 9, 9 মানে 7 আসবে, +2y - kx = 0। কারণ আমি বলছিলাম যে বৃত্তের ক্ষেত্রে বৃত্তের কন্ডিশনই হইল এক্স ওয়াই এর সহগ হইতে হবে 0, এক্স ওয়াই এর সহগ কি হইতে হবে আমাদের 0। তার মানে এখানে আমরা বলতে পারি যে শর্ত অনুসারে, শর্ত মতে এক্স ওয়াই এর সহগ যেহেতু 0, তার মানে আমরা বলতে পারি k - 2 = 0। তাহলে কে সমান কত আমাদের, কে সমান আমাদের 2। তার মানে আনসারটা হবে, কে এর মান কত হইলে তোমাকে বলছে একটি বৃত্ত হবে, তার মানে আনসার হইলো আমাদের 2। এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে আর কি, যে বৃত্তের মধ্যে। আচ্ছা, এখন দেখো অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ, একটা বৃত্ত অক্ষকে স্পর্শ করে যায়, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে। তার মানে এখন ধরো তুমি জেনারেল যদি সমীকরণটা ধরো, জেনারেল সমীকরণ, তারপর x² + y² + 2gx + 2fy + c = 0। ঠিক আছে, এখন এক্স অক্ষকে যদি স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা বলতে পারি d² = c। ঠিক আছে, দেন ওয়াই অক্ষকে যদি স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে বলতে পারি f² = c। আর যদি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা বলতে পারি d² = f² = c। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের যে সাধারণ সমীকরণ ধরি। এখন যদি ধরো আমরা এই সমীকরণটা ধরি যে x - h² + y - k² = 0, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান হবে মডুলাস অফ কেন্দ্রের কুটি। এই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ সমান হবে মডুলাস অফ কেন্দ্রের কুটি, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ সমান হবে, ব্যাসার্ধ সমান হইল
মডুলাস অফ কেন্দ্রের ভুজ মনে থাকবো, আশা করি মনে থাকার কথা। তাহলে দেখি আমাদের প্রবলেমে কি আছে। প্রবলেম বলছে ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং P0 এবং 7 0 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এটা কিন্তু রিটেন টাইপ প্রশ্ন, রাইট? তোমাকে বলতে বৃত্তের সমীকরণ, এই ধরনের প্রশ্ন আসবে না, তবুও আমি একটা দেখিয়ে দিলাম, আর কোনো কিছু নেই। ওয়াই অক্ষকে স্পর্শ করে তার মানে এই কন্ডিশন থেকে আমরা ধরে নিলাম ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করে তার মানে এফ স্কোয়ার সমান সি। ওকে, আমরা কিন্তু ওই জি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy সমীকরণ ধরি। সমীকরণ এটাকে 2 নং ধরে ধরি সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল 0। এটা তাহলে আমাদের জি এফ এবং সি এর মান দেবে। তখন বলছে কি 3 0 বিন্দুগামী, 3 0 বিন্দুগামী। তাহলে 3 0 বিন্দুগামী যেহেতু, তার মানে আমাদের ওয়াই এর ভ্যালু সব 0 আর এক্স এর ভ্যালু 3। তার মানে 9 প্লাস 6d প্লাস প্লাস সি সমান 0, সমীকরণ 3। ওকে, দেন হইলো আমাদের কত, 5 0 বিন্দু, সরি 7 0 বিন্দুগামী। সেম কাহিনী, 7 0 বিন্দুগামী বলতে 59 প্লাস 14g প্লাস সি সমান 0। এখন ক্যালকুলেটরে 3 এবং 4 সলভ করি আমরা, সলভ করলে আনসারটা পেয়ে যাবো আমরা। ক্যালকুলেটারে যদি সলভ না পারো, আমার কিন্তু এই চ্যানেলে কিন্তু ক্যালকুলেটার সিরিজ আছে, এইখানে তুমি দেখতে পারো ক্যালকুলেটার সমীকরণ সলভ, যারা পারো না আর কি। তাহলে এটা যদি এই 1 - 9 হলো 14, 1 - 14, তাহলে জির মান আসে আমাদের, জির মান আসে হইলো আমাদের -5, আর সির মান আসে আমাদের 21, সির মান 21। আচ্ছা, এখন তাইলে সির মান 21, তাইলে এখন আমাদের এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান সি, তাইলে আমাদের এফ এর মান কত? এফ এর মান আমরা বলতে পারি +√/21। তাহলে বৃত্তের সমীকরণটা হবে, দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জির মান কত -5, অর্থাৎ -10x, দেন হলো +-2√21y প্লাস 21 ইকুয়াল 0। এইটাই হলো আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। এটাই হলো আনসার। হোপফুলি এই আনসারটা বুঝতে কারো কোনো অসুবিধা থাকার কথা নয়। বুঝছি সবাই? ওকে, বুঝছি ভাইয়া, বুঝলেই হয়েছে। এখন আসো অক্ষের খণ্ডিতাংশ। অক্ষের খণ্ডিতাংশ একটা বৃত্ত একটা অক্ষকে যদি ছেদ করে তাইলে কতটুকু অংশ থাকে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল 0। ঠিক আছে, বৃত্তটির এক্স অক্ষের খণ্ডিতাংশ, বৃত্তটির এক্স অক্ষের খণ্ডিতাংশ কত হবে? 2√/g² - c। আর বৃত্তটির ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত হবে? খণ্ডিতাংশ 2√/x²-c। এক্স অক্ষের খণ্ডিতাংশ 2√/g²-c এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত? 2√x²-c। বুঝাইতে পারলাম? হোপফুলি পারলাম। আচ্ছা, দেখি কতটুকু বুঝাইতে পারছি। এই প্রশ্ন যদি মাথার উপর দিয়ে দাও তাহলে আগেরটা কিছুই বুঝছো না, মাথার উপর দিয়ে না গেলা হয়তো বা বুঝছো। তো দেখি এখানে কি বলছে। বলছে কি 1 2 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। কথা কিন্তু নজর রাখবে, এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করে মানে কি, জি স্কোয়ার সমান 6। আচ্ছা, ওয়াই অক্ষ হতে বৃত্তটি দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত? তার মানে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তটি বলছে কি এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে কেন্দ্র দেওয়া আছে, এখন যদি আমরা বেসরকারি বের করতে পারি তাহলে তো আনসার শেষ। তাহলে যেহেতু কেন্দ্র দেওয়া আছে তাহলে আমরা এটা করবো না, আমরা এটা অ্যাপ্লাই করবো না। কেন্দ্র যদি দেওয়া থাকে আর বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক অক্ষকে স্পর্শ করে, এক অক্ষকে স্পর্শ করে বলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান কি আমরা লিখতে পারি, যে কেন্দ্রের খুঁটি। তাহলে কেন্দ্রের খুঁটি দেওয়া আছে কত, 2, তার মানে 2।
কারণ ব্যাসার্ধ হলো আমাদের 2। তাহলে বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইজ ইকুয়াল কি? ইজ ইকুয়াল টু স্কোয়ার। আমরা এটাকে সাধারণ সমীকরণ নিয়ে নাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর মাইনাস ফোর সমান জিরো। তার আলটিমেটলি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স দেন হলো মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়ান সমান জিরো। আমার বলছে কি ওয়াই এর খন্ডিতাংশ, তাহলে ওয়াই এর খন্ডিতাংশ, এই যে ওয়াই এর খন্ডিতাংশ, ওয়াই এর খন্ডিতাংশ সমান কি? খন্ডিতাংশ, তাহলে ওয়াই এর খন্ডিতাংশ আমরা জানি কি রুট ওভার টু এক্স স্কোয়ার মাইনাস সি। তাহলে এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু হলো আমাদের টু। ওকে, এফ এর ভ্যালু মাইনাস টু আর কি, তো টু ধরে নিলাম। টু, টু স্কোয়ার মানে ফোর মাইনাস থ্রি ভ্যালু কত? ওয়ান। তার মানে টু রুট, আনসারটা কত? টু রুট থ্রি। তার মানে এই হইল আনসার, টু রুট থ্রি। তো হোপফুলি এটা বুঝছি। এখন থেকে এইটা, এটা তোমরা গ্রুপেই দিছিলা, মোস্ট প্রবাবলি সামনে দিছিল। তো দেখি এটা কি বলছে। বলছে কি অক্ষের খণ্ডিতাংশ। আচ্ছা, মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক এক্স পথের 4 একক দূরে, তাহলে বৃত্তটা মূল বিন্দুগামী। ফাইন, মূল বিন্দুগামী হইলেই সির ভ্যালু জিরো। এটা বৃত্ত মূল বিন্দুগামী হইলে সির ভ্যালু জিরো, সহজ। আচ্ছা, ধনাত্মক এক্স অক্ষ হতে 4 একক দূরে, তার মানে এইটা কত বিন্দু? ধনাত্মক এক্স অক্ষ, এক্স অক্ষের উপর ওয়াই এর ভ্যালু কত? জিরো। তার মানে ফোর জিরো, ফোর জিরো বিন্দুগামী। ওয়াই অক্ষ হতে কত? 2 একক দূরে, তার মানে জিরো টু। তার মানে সির ভ্যালু জিরো, ফোর জিরো এবং টু, জিরো টু। আনসার শেষ। বৃত্তের সমীকরণ ধরো তুমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সমান জিরো। তা সি তো আলটিমেটলি এমনিতেই জিরো, এটা সি দিলেও দেখো তা না দিলেও একই হচ্ছে। আচ্ছা, কোথাও বিন্দুগামী? ফোর জিরো বিন্দুগামী। ফাইন, ফোর জিরো বসাও। ফোর জিরো বিন্দুগামী হইলে আমাদের বসান, তাইলে 16 + 2g মানে হইল 8g সমান জিরো। তার মানে জির ভ্যালু কত আসে আমাদের? জির ভ্যালু আসে আমাদের -2। ওকে, দেন হইলো আমাদের জিরো টু। আমি যদি জিরো টু বসাই, জিরো টু যদি বসাই তাইলে হইলো আমাদের কত? ফোর। দেন হইলো আমাদের ফোর তো গেল প্লাস ফোর এফ সমান জিরো। তার মানে এফ এর ভ্যালু কত আমাদের? এফ এর ভ্যালু হইলো আমাদের -1। তারপরে জি এবং এফ, জি হইলো -2 আর এফ এর ভ্যালু হইলো আমাদের -1। তার মানে আনসারটা হবে আমাদের এ। যদি এখানে বসাই তাহলে এখানে বসাইলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টু ওয়াই সমান জিরো। আনসার হলো আমাদের 1। তো এটা বুঝছি, আশা করি বুঝছি। কোনো সমস্যা থাকার কথা না, না বুঝলে তো আর বলবা, সমস্যা নাই। কেমন আসো? বেশের প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ, একটা বৃত্তে যদি বেশের দুইটা প্রান্ত বিন্দু দেওয়া থাকে, বেশের প্রান্ত বিন্দু বা দুইটা বিন্দুকে বেশের প্রান্ত বিন্দু বা ধরো x1 y1 ও x2 y2 সংযোগ, সংযোগ রেখাকে বেশ ধরে অঙ্কিত বৃত্ত, ধরে অঙ্কিত বৃত্ত, এটা কি? এটা কেমন হয়? x - x1 x - x2 প্লাস y - y1 y - y2 সমান জিরো। x - x1 ইন্টু x - x2 প্লাস হইলো y - y1 ইন্টু y - y2 সমান যদি জিরো হয়, ঠিক আছে, জিরো হবে। এইটাই হলো আমাদের কি অঙ্কিত বৃত্তের সমীকরণ। আচ্ছা, তো এখন দেখি যে বেশের প্রান্ত বিন্দু দেয়া থাকলে বৃত্তের সমীকরণ, যে এই রিলেটেড যে প্রবলেমটা আমাকে কি বলছে দেখো, এই বৃত্ত এবং এই বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে বেশ ধরে অঙ্কিত বৃত্তটি এক্স অক্ষকে যে পরিমাণ ছেদ করে তা নির্ণয় করো। তার মানে তোমাকে আগে কি করতে হবে? এক্স অক্ষকে যে পরিমাণ ছেদ করছে সেটার সমীকরণ পরিমাণ আমরা বের করবো। তাহলে আগে তোমাকে কি করতে হবে? বৃত্তের সমীকরণ বের করো। বৃত্তের সমীকরণ বের করলে আমরা টু রুট জি স্কোয়ার মাইনাস সি করলে কিন্তু আনসারটা চলে আসবে। টু রুট জি স্কোয়ার মাইনাস সি করলেই আমাদের আনসারটা চলে আসবে। তাহলে আমরা এটা আগে করি। তাহলে এটা যদি করি, দেখো x - 0 দেন হলো x - 2 প্লাস ওয়াই প্লাস ওয়ান দেন হলো y - 3 সমান জিরো।
তাইলে আমরা এখন লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার দেন হলো -2x। এখানে লিখতে পারি আমরা ওয়াই স্কোয়ার -3y প্লাস ওয়াই -3 সমান 0। তার মানে আলটিমেটলি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x -2y দেন হইল আমাদের -3 = 0, -3 = 0। তখন কি বলছে, এক্স অক্ষকে কি পরিমাণ সেট করে, তাহলে এক্স অক্ষকে সেট করে 2√(g²-c) তাহলে 2, জির ভ্যালু কত 1, 1 স্কোয়ার, সির ভ্যালু কত মাইনাস, মাইনাস প্লাস, তার মানে 4 চলে আসবে। তাইলে এইখানে 4√4 মানে কত 2, 2 × 2 দ্যাটস ওয়াই 4। তার মানে আনসার হলো আমাদের 4। আনসার হলো কত আমাদের 4। বুঝতে পারছি? এইগুলা ভাই দেখতে পাচ্ছ দেন প্রশ্নগুলো অনেক বড়, ঠিক আছে না, প্রবলেম গুলো অনেক বড়, বাট এইগুলো যদি তুমি প্র্যাকটিস না করো এগুলো তোমার আয়ত্তে আসবে না। দেখো আমার এই ম্যাথ করতে কিন্তু 1 মিনিটও লাগেনি, সব ম্যাথ যে 1 মিনিটে করতে হবে এমনটা না। আমার এই ম্যাথ 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। তোমাকে আমি লাইভ দেখাচ্ছি 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। তো এগুলো তোমাদের প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। আসলে মেধাবী বলতে, মেধা বলতে কোনো কিছুই নেই, মানে 10 থেকে 50% মেধা রাখতে পারে, বাট 90 থেকে 85% কিন্তু তোমার প্র্যাকটিস। এখন একটা সরল রেখা যদি বৃত্তকে স্পর্শ করে, এখন তো টাইপ হইলো কি, একটা সরল রেখা একটা বৃত্তকে স্পর্শ করার কন্ডিশন। ফাইন, জিনিসটা কি রকম আমি একটু দেখে আনি, গ্রাফিক্যালি একটু দেখা নিতে ট্রাই করি। ধরো এই একটা বৃত্ত, কারণ স্পর্শ করে মানে কি, একটা বিন্দুকে জাস্ট টাচ করে দেবে, একটা বিন্দুকে জাস্ট টাচ করে যাবে, বৃত্তের পরিধির উপর একটা বিন্দুকে এইভাবে জাস্ট টাচ করে যাবে। এইভাবে টাচ করে যদি একটা সরল রেখা যায়, তাহলে জিনিসটা হবে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব ব্যাসার্ধের সমান। কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব, অর্থাৎ লম্ব দূরত্ব ইজ ইকুয়াল কি, ব্যাসার্ধ। কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব ইজ ইকুয়াল কি, ব্যাসার্ধ। এটা যদি হয় তাহলে একটা সরলরেখা একটা বৃত্তকে কি করবে, স্পর্শ করবে, আদারওয়াইজ স্পর্শ করবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলতে কোন শর্তে রেখাটি, মানে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে, ফাইন কোন শর্তে। তাহলে কেন্দ্র থেকে এই রেখা, আচ্ছা এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র হইলো আমাদের, এই বৃত্তের কেন্দ্র হইলো আমাদের A0। ওকে, এই বৃত্তের কেন্দ্র হলো আমাদের এসে। এর আগের গুলো যদি পইড়া থাকো তাইলে আমি বলতে পারছি এই বৃত্তের কেন্দ্র যে এসে, কারণ কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব ইকুয়াল কি, ব্যাসার্ধ। এই বৃত্তের ব্যাসার্ধ কত, √, শুধু এ, এই বৃত্তের ব্যাসার্ধ হইলো কি আমাদের এ, এই বৃত্তের ব্যাসার্ধ কত আমাদের এ, এবং কেন্দ্র হলো এ0। তাহলে কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব নির্ণয় করি। তা একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্বকে আমরা সরলরেখায় কিন্তু দেখছিলাম, ক্লিয়ার। একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব আমি দেখছিলাম, এই রেখাকে একটু সাজিয়ে নাও, এটা হলো x+y-1 = 0। তাহলে A0 বিন্দু থেকে এই রেখার দূরত্ব কি হবে, দেখো A0 বিন্দু থেকে এই রেখার দূরত্ব হবে তোমার a+0-1 √1² + 1²। আচ্ছা, আর ব্যাসার্ধ কত দেওয়া আছে তোমার, এ দেওয়া আছে। ওকে, এখানে একটা মূল্য দিয়ে দিই। ফাইন, তাহলে আমি এখানে লিখতে পারি, দেখো a-1, আর এখানে লিখতে পারি √2, দেন হলো আমাদের এ। তখন তুমি এটা বর্গ করে ফেলো, তাহলে বর্গ করলে আমি নিচে লিখতে পারি 2, আর এখানে যদি আমি বর্গ করি তাহলে a-, একটু ভেঙেই লিখি, সমস্যা নেই, স্কয়ার, উভয় পক্ষে তুমি বর্গ করছো। এখন দেখো এই লাইন থেকে আমরা যদি, এই লাইন থেকে যদি এইখানে আসি, তাইলে 2টাকে আমি ওই পাশে নিয়ে নিবো, ঠিক আছে। তাহলে এখানে লেখা যায় দেখো স্কোয়ার -2a+1, আর এখানে হইলো 2 স্কোয়ার। তার মানে আলটিমেটলি আমি যদি একে এইদিকে নিয়ে আসি, সম্পূর্ণটাকে এইদিকে নিয়ে আসি, তাহলে দেখো স্কোয়ার+2a-1 = 0। এইটাই হলো স্পর্শ করার কন্ডিশন। তাইলে স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার+2a-1 এদিকে গেলে কি হয়ে যাবে, +1। তার মানে আনসার হবে আমাদের সি। আনসার হবে আমাদের কি, সি। এরপরটা সেম টাইপের, সেম গাছের, সেম কন্ডিশন, এটা কিন্তু পারার কথা। সো এইটার আমি সলভ করে দেই না, এটা নিজেরা ট্রাই করো। নিজেরা ট্রাই করে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের কমেন্টে জানাইবা, ফেসবুক থেকে দেখলে ফেসবুকের কমেন্টে জানাইবা, নাহলে আমার গ্রুপে জানাইবা। এটা প্রমাণ হবে যে তোমরা ভিডিওটা দেখছো, সম্পূর্ণ দেখছো, বা ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো দেখো, ঠিক আছে। মনে করে জানাইবা, ইউটিউবে যদি দেখো ইউটিউবের কমেন্ট সেকশনে, ফেসবুকে যদি দেখো ফেসবুকের কমেন্ট সেকশনে, বা তুমি ইউটিউব ফেসবুক কোনোখানেই না জানাও, আমাকে ইনবক্সে জানাইবা যে ভাই, এখানে আমি নাম্বার দিয়ে দিই, চুয়েট কুয়েট 21-এর প্রশ্নের আনসার এত, ক্লিয়ার। চুয়েট কুয়েট রুয়েট এর 21-22-এর প্রশ্নের আনসার সি এর মানে আছে। ঠিক আছে, এইটা দ্বারা প্রমাণ হবে তোমরা যে ক্লাসগুলো দেখো, মানে রেকর্ডেড ক্লাসগুলো দেখতে ইন্টারেস্টেড। আচ্ছা, এখন দেখো বৃত্তের সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করবে। তোমাকে একটা বিন্দু দিয়ে বলবে
যে এই বিন্দুটা বৃত্তের ভিতরে নাকি বাইরে নাকি পরিধির উপর অবস্থিত, তাহলে এটা কিভাবে হবে? তাহলে এই বিন্দুটা, যে বিন্দুটা দেয়া হবে, এই বিন্দুটা তুমি প্রদত্ত বৃত্তের সমীকরণে বসাবা। সাধারণ সমীকরণ থাকুক আর যেই সমীকরণ থাকুক, ওই সমীকরণের মধ্যে বসাবা। বসানোর পর রেজাল্টটা যদি পজিটিভ আসে, ওই রেজাল্টটা যদি পজিটিভ আসে তাইলে সেটা ভিতরে, যদি নেগেটিভ আসে তাইলে সেটা বাইরে, আর যদি জিরোই আসে তাহলে সেটা পরিধির উপর। জিরোই যদি আসে তাইলে সেটা পরিধির উপর। এই দেখো, তাহলে আমাকে কি বলছে, কোন শর্তে বিন্দুটি বৃত্তের ভেতরে অবস্থিত হবে, বৃত্তের ভিতরে অবস্থিত হবে, অর্থাৎ কোন শর্তে, মানে সির উপর কোন শর্ত আরোপ করলে বৃত্তটি কি বলছে, সরি বিন্দুটি কি বলছে বৃত্তের ভিতরে অবস্থিত থাকে। তাইলে আমরা দেখো, তোমাকে কি বলছে, ভিতরে থাকবে, ভিতরে থাকতে হলে কি হবে আমাদের, পজিটিভ। এটা কিন্তু ষষ্ঠের প্রশ্ন, ভিতরে থাকতে হলে কি হবে, এই বিন্দুটা বৃত্তের সমীকরণে অংশ বলতে সবা, এবং সেটা আসতে হবে কি আমাদের পজিটিভ, পজিটিভ আসতে হবে। তাইলে আমরা বসাই আগে বিন্দুটা। তাহলে -1² মানে 1, +4 -+2, দেন হইলো আমাদের +4 +c সমান 0। জিরো না লিখি, জিরো লিখলাম, কেন জিরো লিখা যাবে না, হইতে হবে কি আমাদের পজিটিভ হইতে হবে। তাহলে এই রেজাল্টটা পজিটিভ হতে হবে, পজিটিভ হইতে হলে গ্রেটার দেন 0। তাইলে এইখানে আলটিমেটলি কত পাচ্ছ তুমি, 6, 10, 11। তাহলে 11 + 3 গ্রেটার দেন 0। তার মানে আমরা বলতে পারি, তাইলে আমরা বলতে পারি কি, সি গ্রেটার দেন -11। তার মানে আনসার হলো আমাদের ই। বুঝাইতে পারছি? নম্বর আনসার, ফার্স্ট 15-16 ইনি চিনিতে প্রবলেম সলভ। দেন আমাদের এইটা, বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে যদি তোমাকে বলে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আগে দেখো আমরা কি দেখছি, এইটা একটা স্পর্শক ছিল, তোমাকে স্পর্শক ছিল বলছিল এই রেখাটা স্পর্শক হবে কিনা সেটা ফাইন্ড আউট করো। এখন তোমাকে এই স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, দিয়ে বলছে এই বিন্দুতে তুমি কি করো, একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে সেটা আমরা কিভাবে নির্ণয় করো, সেটা নির্ণয় করার ক্ষেত্রে ইজি জিনিসটা, যে বিন্দু দিয়ে দিবে, ওই যে স্কোয়ার আছে, এটাকে দুইটা পার্ট করবা। যেমন এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কিন্তু আনসারটা হয়ে যাবে। অর্থাৎ x1 y1 হলো তোমার বিন্দু, বিন্দুর বেলে, এখানে x1 y1 কি বিন্দু বেলে, জি এফ এর মান তো দেয়ই থাকবে। আশা করি বুঝতে পারছি, আমরা এখন প্রবলেম দেখাই বুঝতে পারবো। এটা কুয়েট 18-19 আসছে, বলছে কি এই যে বৃত্তের দ্বারা বর্ণিত বৃত্তের বিন্দুতে কি বলছে তোমাকে, অঙ্কিত স্পর্শকের সমীকরণ কোনটা। এখন দেখো তুমি যে এই যে এখানে যে সমীকরণটা ডেভেলপ করছো, এখানে x² এবং y² সহগ কি, x² এবং y² সহগ ছিল 1। আর এখন যে প্রবলেম দেয়া আছে, এই প্রবলেমে x² + y² সহগ কত, x² + y² সহগ হইলো আমাদের 4। জিনিসটা বুঝতে হবে। তাহলে x² এবং y² সহগ কি করতে হবে, x² and y² এর সহগ আমাদের প্রথমেই করতে হবে 1, প্রথমেই করতে হবে কি 1, তার মানে 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4 দ্বারা ভাগ, দ্বারা ভাগ, ভাগ করলে সমীকরণটা কি দাঁড়ায় দেখো, x² + y² -6/4, মানে লেখা যায় 3x/2 +9/4y -13 সমান 0। এখন তোমাকে ওইভাবে সাজাইতে হইবে, ওইভাবে সাজাইতে ধরো তোমার x1 y1 এই আকারে তোমাকে নিতে হবে না, অবভিয়াসলি নিতে হবে, না নেওয়ার কোনো কারণ আমি দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা নিতে হবে। তাহলে দেখো x × x1 এটাকে লিখতে পারছো, y × y1 লিখতে পারছি, প্লাস ফর্মুলা 2, ফর্মুলা 2 না জি, তখন এখানে জির ভ্যালু কত? আমার কথা হচ্ছে এখানে জির ভ্যালু, তাইলে এই যে -3/2x, এটাকে তোমার 2gx আকারে সাজাইতে হবে, 2gx আকারে। এইটাকে আমাদের সাজাইতে হইবে কি 2gx, তাইলে না তুমি জির ভ্যালুটা পাইবা। তাইলে আমার কিন্তু ভ্যালুটা কিন্তু -3/2x রাখতে হবে। তাহলে আমি একটা 2 আনলাম, আমি একটা কি আনলাম, 2 আনলাম। আনার পরে এটাকে লিখতে পারি দেখো -3/4। ওকে, দেন x। তাহলে এখন যদি আমরা লিখি তাইলে দেখো g × x + x1, এই আকারটা লিখছিলাম আমরা, তার মানে জির মান কত, -3/4 x + x1। তাহলে এইখানে আমি এই জিনিসটাই করবো, -3/4 x + x1। ওকে, এইখানে সেম ওয়েতে আমরা 2 আনতে হবে, তার মানে এইখানে পাইবা কত দেখো, 9/8 y + y1
আর এটাকে 13 দ্বারা ভাগ করলে কত আসবে? -13/4 সমান 0, মানে 4 দ্বারা ভাগ করলে। এখন তুমি এই বিন্দুগুলো বসিয়ে দাও, তাহলে কিন্তু আনসার চলে আসবে। এক্স ওয়ান এর ভ্যালু কত আমাদের? 2, তার মানে 2x - ty, দেন হইলো আমাদের -3/4, x+2, দেন হইলো আমাদের 9/8, দেন হইলো আমাদের y-3, দেন -13/4 0। আচ্ছা, তো এখন যে জিনিসটা করতে পারি আমরা, 4 দ্বারা গুণ করতে পারি, তাহলে 4 দ্বারা গুণ করে ফেলি, তাহলে 8x, তাহলে কোনো ভগ্নাংশ থাকবে না। 4 দ্বারা যদি গুণ করে ফেলি আমরা, তাহলে কোনো ভগ্নাংশ থাকবে না। এখানে 8, এখানে আমি দিচ্ছি 4, এখানে হবে 8। আচ্ছা, কোনো ভগ্নাংশই থাকবে না। ওকে, 4 দ্বারা না, 8 দ্বারা গুণ করবা। 8 দ্বারা, এখানে নিচে এখানে আর সর্বোচ্চ ভগ্নাংশ তো 8 না, 8 দ্বারা গুণ করবো। তাহলে 8 দ্বারা গুণ করলে এটা আসবে 16x, 16x। এটা আসবে কত? -24y। এটা 2 দ্বারা যদি 2 হয়ে যাবে, মানে 6x -6 মানে 12, দেন এইটা আসবে কত? 9y - 27, দেন এটা আসবে -26 সমান 0। এখন ধর 16x, আর এখানে আছে কত? 6x, দ্যাটস ওয়াই 10x, 24, আর এখানে আছে 9। তো ক্যালকুলেটার সাহায্য নিয়ে নিস, তো মুখে মুখে করতে পারবো না। অর্থাৎ -15y, দেন হইলো আমাদের -12, -27, -26, -65। এখন কত দ্বারা যায়? 5 দ্বারা যায়, আমি রাইট? 5 দ্বারা গেলে এটা হবে আমাদের কত? 2x, এইটা হবে আমাদের কত? 3y, আর এইটা হবে -13 সমান 0। তার মানে এটাকে আলটিমেটলি লেখা যায় 2x - 3y = 13। তার মানে আনসার হবে আমাদের সি। আনসার হবে আমাদের কত? সি। এই ম্যাথটা একটু লেন্থি ছিল, সো এই ধরনের ম্যাথ যদি তুমি প্র্যাকটিস না করো, কখনোই পসিবল। বুঝতে পারছি, হুটহাট করে পরীক্ষা খালি জাস্ট বুঝলা, পরীক্ষা হলে গিয়ে দিবা, যে তুমি পরীক্ষাকে কূপ দিবা, সেই ক্ষেত্রে হয়ে যাবে পরীক্ষা তোমাকে কূপ দিয়ে দিচ্ছে। তো এই ধরনের ম্যাথ 2-3বার প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ পরীক্ষা হলে তুমি পারবে না। এখন আসো দুইটা বৃত্তের স্পর্শ আর কন্ডিশন। দুইটা বৃত্ত দুইভাবে স্পর্শ করতে পারে। ফার্স্ট অফ অল, অন্তঃস্পর্শ। এই একটা বৃত্ত ধরো, আর এই আর একটা বৃত্ত ধরো, ঠিক আছে? এই দুইটা বৃত্ত যদি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাইলে সেটা হবে, অন্তঃস্পর্শ করলে আমাদের হবে কি? R1 - R2, অর্থাৎ ব্যাসার্ধ দ্বয়ের অন্তর ইকুয়াল কেন্দ্র দ্বয়ের দূরত্ব। ব্যাসার্ধ দ্বয়ের অন্তর ইকুয়াল কেন্দ্র দ্বয়ের দূরত্ব। আর যদি বহিঃস্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি ইকুয়াল কেন্দ্র দ্বয়ের দূরত্ব। বহিঃস্পর্শ করলে ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি কিন্তু কেন্দ্র দ্বয়ের দূরত্ব, আর অন্তঃস্পর্শ করলে ব্যাসার্ধ দ্বয়ের অন্তর, অন্তর শেষ। ঠিক আছে, অন্ত মানেই অন্তর। কার অন্তর? ব্যাসার্ধের অন্তর। কিসের সমান হবে? সেন্টারের দূরত্ব। আর বহিঃস্পর্শ করলে সমষ্টি। তাহলে এখানে কি বলছে, যে এত এবং এত বৃত্তদ্বয় পরস্পরকে স্পর্শ করলে সি এর মান কত? এখন এখানে বলে দেয় না কোন ধরনের স্পর্শ করতে, বই নাকি অন্তর তোমাকে জাস্টিফাই করতে হবে। বুঝাইতে পারছি? তাহলে এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে, এবং এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে, এই বৃত্তের কি বের করতে হবে? মানে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত হবে? এই বৃত্তের কেন্দ্র হবে -1 0, আর এই বৃত্তের কেন্দ্র কত হবে? এই বৃত্তের কেন্দ্র হবে 0 - 1। তাহলে কেন্দ্র দিয়ে আগে দূরত্ব বের করে ফেলি। কেন্দ্র দিয়ে দূরত্ব হবে √2 মেবি। হ্যাঁ, কেন্দ্র দিয়ে দূরত্ব আসবে √2। ওকে, কারণ হচ্ছে ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এই বৃত্তের ব্যাসার্ধ হবে √, প্রথম বৃত্তের এই যে এটার ব্যাসার্ধ হবে √1 - 6। এটার ক্ষেত্রে কি আসবে? সেম জিনিসটাই আসবে, √1 - 6। আচ্ছা, এখন ধরো কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইজিক্যাল কি বলছে আমাদের? ব্যাসার্ধদ্বয়ের অন্তর বা সমষ্টি। আচ্ছা, দুইটা বেরো সেম না, অন্তর নিলে হবে না, তাহলে এখন নিতে হবে কি আমাদের? সমষ্টি। কারণ অন্তর নিলে কি হয়ে যাবে? আমাদের 0 চলে আসবে। তো আমরা তো 0 নিতে পারি না, তার মানে এটা হবে কি? বহিঃস্পর্শ। আমরা এখান থেকে বুঝতে পারছি বহিঃস্পর্শ, তার মানে কি? আমাদের সমষ্টি নিতে হবে, কারণ অন্তর নিলে এই ভ্যালুটা 0 চলে আসবে, অর্থাৎ কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব 0, সরি, ব্যাসার্ধদের অন্তর এখানে 0 আসবে। কিন্তু আমরা তো অলরেডি পেয়ে গেছি সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত আমাদের? √2। তার মানে তো 0 আসতে পারে না, তার মানে সেটা বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ মানে কি? যে আমাদের সেন্টার দ্বয়ের দূরত্ব ইকুয়াল ব্যাসার্ধ দ্বয়ের সমষ্টি। তার মানে এই দুটা যদি যোগ করি, তাহলে আসবে 2√1 - 3,
আর অলরেডি আমরা ব্যাসার্ধ দ্বয়ের সেন্টার দ্বয়ের ডিস্টেন্স পাইছি আমাদের কত √2। তার মানে এখন তুমি বর্গ করে দাও, বর্গ করলে 4 1 - c, দেন হলো আমাদের 2। তার মানে আমরা লিখতে পারি 1 - c সমান হলো 1/2। তার মানে আমরা c সমান কি লিখতে পারি, হাফ। আনসার হবে আমাদের হাফ। ওকে। এরপরে দেখো, দুইটা বৃত্তের যদি সাধারণ যা থাকে, কথা হলো হোয়াট ইজ দা সাধারণ যা। সাধারণ যা জিনিসটা কি? একটা বৃত্ত, একটা বৃত্ত, এই হলো সাধারণ যা। এই যে যাটা গেছে এইটাই হলো সাধারণ যা, অর্থাৎ দুইটা বৃত্তের কি যা। তাহলে দুইটা বৃত্তে যদি ধরো এটা S1 বৃত্ত, এটা হলো S2 সমীকরণ বিশিষ্ট বৃত্ত। তাহলে দুইটা বৃত্তের সাধারণ যদি যা থাকে তাহলে ওই সাধারণ যা সমীকরণ, সমীকরণ সাধারণ যার সমীকরণ কি হবে, S1 - S2 = 0। অর্থাৎ প্রথম বৃত্তের লেফট হ্যান্ড সাইড মাইনাস দ্বিতীয় বৃত্তের লেফট হ্যান্ড সাইড সমান হবে 0। হোপফুলি আমরা বুঝতে পারছি। তাহলে এই দেখো এখানে কি বলছে, বৃত্ত দুইটি সাধারণ জায়গার সমীকরণ কত। তাহলে আমি ডিরেক্ট S1 - S2 সমান কত আমরা জানি 0। তার মানে S1 কত দেওয়া আছে আমাদের, x² + y² + 2x + 3y + 11 মাইনাস x² - y² - 4x - 2y - 12 সমান 0। তাহলে x² কাটা, y² কাটা। আচ্ছা, তার মানে -2x, দেন হলো +y - 1 সমান 0। তার মানে আমরা এটাকে লিখতে পারি, কি? আর সঠিক আনসার নেই, এইটার সঠিক আনসার নাই। -2x আসবে, +1 আসবে, -1 আসবে। তাইলে এইটাকে লিখতে পারি আমরা, দেখো এটাকে যদি সাজিয়ে লিখতে চাও, 2x - y, 2x - y +1 সমান 0, এটা লিখতে পারো। ঠিক আছে, 2x - y +1 সমান 0। তার মানে এটার কি নাই, কোনো সঠিক উত্তর নাই, মানে আনসার সঠিক নেই। নো কারেক্ট আনসার, নো কারেক্ট আনসার। তো কি, বৃত্ত শেষ? ঠিক আছে, তো বৃত্ত শেষ। এরপরেও যদি বৃত্তর এই যে যে টাইপ গুলা পড়াইছি, এখানে যে যে টাইপ গুলা পড়াইছি, আশা করি কোনো ইউনিভার্সিটির এই টাইপের বাইরে আসার মতো কোনো ম্যাথ নাই। তুমি চেষ্টা ট্রাই করে দেখতে পারো, বুয়েট বলো, রুয়েট করো, চুয়েট বলো, যাই বলো না। হ্যাঁ, দু একটা প্রশ্ন পাইতে পারো, খুব বেশি ডিফিকাল্ট। এই দু একটা প্রশ্ন যে তোমার বার্থডে মেয়ে দেখাই হবে, ঠিক আছে। তো এই দু একটা প্রশ্ন তুমি পরীক্ষা আসলেও বাপু তুমি পারবা না বাপু। পরীক্ষায় কেউ 100% পারে না, এটা রিয়েলিটি মাইন্ড নিতে হবে। পরীক্ষায় যতটুকু পারে তুমি 90 95%। তো বৃত্তর যেগুলো করাইছি আমার কাছে মনে হয় যে বৃত্ত তুমি ওভারঅল 100%ই পারবা বৃত্ত থেকে আসলে। তবুও যদি ধরো তোমার ওই 10%-এর মধ্যে পড়ে যায়, তাহলে বৃত্ত তুমি পারবে। বাট তুমি যে স্ট্যান্ডার্ড মানে ফার্স্ট বলো বা অন্যান্য যে বাড়ছি যেগুলো তুমি সেকেন্ড টাইম দিবা, এই টাইপ গুলা পড়ে যাও, এই টাইপ গুলো প্র্যাকটিস করো, তুমি পারবা। তুমি পারবা, মনের ভিতরে এই বিশ্বাস চলবে। তো কথা মতো আগামী 24 তারিখ আমরা কনিক্স ক্লাস নিব, দেন পূজার বন্ধ, দেন তোমাদের পরীক্ষা। যে শিডিউল গুলো আছে সেই শিডিউল অনুযায়ী পরীক্ষা হবে, প্লাস ক্লাসগুলো হবে। পরীক্ষা হবে, ক্লাসগুলো হবে, ক্লাসের শিডিউল আমরা পড়ে দিয়েছি। ঠিক আছে। তো আজকের মতো ক্লাস এত, টাটা, বাইরে।